সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, পশ্চিমবঙ্গে শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় হাসিনার কপাল খুলে গেল। খুশি হয়ে যে বার্তা দিলেন হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসদ সদস্য সহ আহত অর্ধশত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওমানীনগরে জালিয়াতির অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামিনের পর জেলগেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু ৭, শনাক্ত ১,৪৯৪, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, পার্ক থেকে তাজউদ্দিনের নাম বাদ, সড়ক থেকেও সরাতে বললেন সোহেল তাজ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় ধরনের ইতিবাচক আভাস দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। এই ঘটনার পর হাসিনা খুশি হয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন, যা দলের অভ্যন্তরে নতুন উদ্দীপনা তৈরি করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সাম্প্রতিক বড় রাজনৈতিক পরিবর্তনের পর শুভেন্দ্র অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বড় ধরনের ভাঙনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে এবং শুভেন্দ্র অধিকারীকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এই পরিবর্তনকে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য শুভ সংকেত বলে মনে করা হচ্ছে। হাসিনার খুশির বার্তা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা শুভেন্দ্র অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খবর শুনে দলীয় নেতাদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা পাঠিয়েছেন। তাতে তিনি বলেন, শুভেন্দ্র অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ায় আমি অত্যন্ত খুশি। এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, আমাদের জন্য শুভ সংকেত। যারা আমাদের বন্ধু, তারা ক্ষমতায় এলে আমাদের পথ সহজ হয়। আমি আশা করি নতুন মুখ্যমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহায়তা করবেন। আমরা শীঘ্রই দেশে ফিরব। হাসিনা আরও বলেন, রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। তারেক সরকার আর বেশি দিন টিকবে না। জনগণের দাবিতে আমরা ফিরে আসব। হাসিনার এই বার্তার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মোদির ঘনিষ্ঠ শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় নেত্রীর কপাল খুলে গেছে। এটা আমাদের জন্য বড় সুখবর। নেত্রী শীঘ্রই দেশে ফিরবেন। যুবলীগের চেয়ারম্যান বলেন, শুভেন্দ্র অধিকারীর মুখ্যমন্ত্রিত্ব আমাদের নতুন আশা দিয়েছে। পশ্চিমবঙ্গ এখন আমাদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে শুভেন্দ্র অধিকারীর উত্থান বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। শুভেন্দ্র অধিকারীকে মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তার মুখ্যমন্ত্রিত্ব ভারতের বাংলাদেশ নীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একজন বিশ্লেষক বলেন, শুভেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় হাসিনার প্রত্যাবর্তনের পথ আরও সহজ হয়েছে। ভারতের সমর্থন এখন আরও শক্তিশালী হবে। বিএনপির পক্ষ থেকে এই ঘটনাকে বিদেশি হস্তক্ষেপের নতুন ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব ফেলবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকারকেও টলাতে পারবে না। বিরোধী সমর্থকরা বলছেন, এটা আবার বিদেশি শক্তির খেলা। বাংলাদেশের রাজনীতি ভারত নির্ধারণ করবে। এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গে শুভেন্দ্র অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়া শেখ হাসিনার জন্য বড় সুখবর হয়ে দেখা দিয়েছে। হাসিনার খুশির বার্তা এবং আওয়ামী লীগের নতুন তৎপরতা রাজনীতিতে নতুন আশার আলো জ্বালিয়েছে। এদিকে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, সংসদ সদস্য সহ আহত অর্ধশত। সুনামগঞ্জে ছাতকে জমি বিরোধ কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার ৮ মে রাতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জাওয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ২.৫ ঘণ্টা ব্যাপী চলে এ সংঘর্ষ। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে অংশ নেয় ২ গ্রামের মানুষ। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাওয়া বাজার সংলগ্ন খেদরা খাপন গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় ১ বছর আগে কিছু জমি কেনেন ওই এলাকার কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে তাগিদ দেওয়ার পরও জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। এ নিয়ে ২ দিন আগে আফরোজ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। পরে বিষয়টিকে কেন্দ্র করে জাওয়া বাজারে আফরোজ মিয়ার লোকজনের সঙ্গে মোহাম্মদ আলীর লোকজনের হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকালেও উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার পর আবারও উভয় পক্ষ সংঘবদ্ধ হয়ে জাওয়া বাজার এলাকায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২.৫ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হন। সংঘর্ষ চলাকালে জাওয়া বাজার এলাকা দিয়ে যাতায়াত করার সময় সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জ্যামে আটকা পড়েন। পরিস্থিতি খারাপ দেখে উভয় পক্ষকে থামাতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছার আগেই তিনি উভয় দিক থেকে ছুড়া ইট পাট করে আহত হন। পরে তাকে পাশের কৈতক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে সংসদ সদস্যের হস্তক্ষেপ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় ২.৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। জাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, ১ বছর আগে কেনা জমির রেজিস্ট্রি না হওয়ার ঘটনা কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘক্ষণ সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই হতাহত রয়েছেন বলে জানান তিনি। আরও জানিয়ে দেব, ওমানীনগরে জালিয়াতির অভিযোগে কৃষক দল নেতা গ্রেফতার। সিলেটের ওমানীনগরে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগে সিলেট মহানগর কৃষক দলের সহসভাপতি ও তাজপুর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মকবুল হোসাইনকে একান্নকে গ্রেফতার করেছে পুলিশ। মুকুবলের বিরুদ্ধে উসমানীনগর থানায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সরকারি নথি জালিয়াতির অভিযোগে মামলা রয়েছে। এছাড়া পুলিশ জানিয়েছে তার নামে নারী নির্যাতন সহ একাধিক মামলা আছে। জানা যায়, ৪ ফেব্রুয়ারি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করণশী গ্রামের মোহাম্মদ হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ নিজাম মিয়ার সৌদি যাওয়ার জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন দেখা দেয়। এ সময় নিজামের ভাই মোহাম্মদ শোয়েব আহমদ পূর্ব পরিচিত দলিল লেখক মকুবলের দ্বারস্থ হন। মকুবুল হোসাইন ৯২,০০০ টাকার বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার শর্তে টাকা নেন। কিছুদিন পর তিনি একটি পুলিশ ক্লিয়ারেন্স শোয়েবকে দিলে তিনি তার ভাইয়ের পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র ট্রাভেলসের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। সেখানে ধরা পড়ে পুলিশ ক্লিয়ারেন্সে সিলেট জেলা পুলিশ সুপার ও ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির দস্তখত এবং সিলমোহর জাল করা হয়েছে। এরপর বিষয়টি নিষ্পত্তির জন্য কয়েক দফা সালিশ বৈঠক হলেও বিষয়টির কোনো সঠিক সুরাহা না হলে বৃহস্পতিবার শোয়েব ওসমানীনগর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগটি মামলায় নথিভুক্ত করে ওই দিনই সন্ধ্যার দিকে পুলিশ মুকুবলকে গ্রেফতার করে। শোয়েব বলেন, আমার ভাইয়ের নামে একটি মামলা থাকায় সাধারণ প্রক্রিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স করতে না পেরে পূর্ব পরিচিত দলিল লেখক মুকুবলের কাছে যাই। তিনি ৯২,০০০ টাকার বিনিময়ে একটি জাল পুলিশ ক্লিয়ারেন্স এনে দেন। জাল ক্লিয়ারেন্স দিয়ে ভিসার জন্য পাসপোর্ট দূতাবাসে জমা দিলে আমার ভাইয়ের ভিসা হয়নি। এতে আমার পরিবারের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ায় আমরা থানায় মামলা করেছি। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত চলছে। এদিকে জামিনের পর জেলগেট থেকে ফের আটক আওয়ামী লীগ নেত্রী। কারাগার থেকে জামিন পেয়ে বের হওয়ার পরপরই আওয়ামী লীগের এক নেত্রীকে জেলগেট থেকে আবারও আটক করেছে পুলিশ। শুক্রবার ৮ মে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও আটক করা হয়। আটক নেত্রী কাজী সোনিয়া সুলতানা শহরের স্টেডিয়াম পাড়া এলাকার মৃত জামিল হোসেনের মেয়ে। তিনি মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাগুরা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। মামলা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার মামলায় জেল কারাগারে আটক ছিলেন আওয়ামী লীগের নেত্রী সুলতানা। বৃহস্পতিবার ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। শুক্রবার সকালে মাগুরা জেলা কারাগার থেকে বের হলে জেলগেট থেকেই তাকে আবারও আটক করা হয়। মাগুরা সদর থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমান বলেন, শুক্রবার সকালে সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত মার্চের ৫ তারিখ শহরের জামরুলতলাতে মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী সোনিয়া সুলতানা। ঘটনার পরদিন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় কারাগারে ছিলেন তিনি। আরও জানিয়ে দেব, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মোরসালিন। শুক্রবার ৮ মে রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মোরসালিন ওই ইউনিয়নের ধজনাগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহালম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের স্বজনরা জানায়, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সীমান্তের ভারত অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্যে করে গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোরসালিন। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নিহতের স্বজন ও স্থানীয়দের বারাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছামিন ইসলাম জানান, মোরসালিন মালামাল আনতে সীমান্তে গিয়েছিল, কিন্তু কী মালামাল সে বিষয়ে কিছু জানা যায়নি। তার মরদেহ বিএসএফের কাছে আছে। বিএসএফের সাথে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি। এদিকে গাজীপুরের প্রবাসীর স্ত্রী সন্তানসহ 5 জনকে গলা কেটে হত্যা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার 8 মে রাতে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী সন্তানসহ 5 জনকে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন, তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানিয়ে দেব, 24 ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু 7, শনাক্ত 1494। দেশে গত 24 ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1494 জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার 8 মে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে হাম ও উপসর্গে ঢাকা বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, খুলনা বিভাগে 1 জন এবং বরিশাল বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে 282 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও 1212 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট 46,710 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে 6,490 জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে মোট 32,862 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে 29,152 জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আরও জানিয়ে দেব, পার্ক থেকে তাজউদ্দিনের নাম বাদ, সড়ক থেকেও সরাতে বললেন সোহেল তাজ। গুলশানে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমদের নামে প্রতিষ্ঠিত শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ। শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি আবেগঘন প্রতিক্রিয়া জানান। পোস্টে সোহেল তাজ লিখেছেন, গুলশানে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নামে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। আমি এখন সরকারকে অনুরোধ করব, তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সরণি নামক সড়কটির নামটাও যেন পরিবর্তন করা হয়। তিনি আরও উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধ সফলভাবে পরিচালনা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শহীদ তাজউদ্দিন আহমদ বলেছিলেন, মুছে যাক আমার নাম, বেঁচে থাকুক বাংলাদেশ। পোস্টের শেষাংশে সোহেল তাজ একটি পুরনো ঘটনার কথাও তুলে ধরেন। তিনি জানান, 1978-79 সালে ধানমন্ডির 7 মসজিদ সড়ক সম্প্রসারণের সময় একটি আম গাছ ছাড়া সড়কের 2 পাশের প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছিল। সেই আম গাছটি নিজ হাতে লাগিয়েছিলেন শহীদ তাজউদ্দিন আহমদ। পরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গাছটি সংরক্ষণের উদ্যোগ নেন। এই প্রসঙ্গে সোহেল তাজ প্রশ্ন রেখে লেখেন, তার প্রতি সম্মান দেখিয়ে সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছটিকে রক্ষা করেন। আর এখন আরও জানিয়ে দেব, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি এ ঘোষণা দেন। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির কথা জানান। পোস্টে তিনি বলেন, শনিবার আজ যুদ্ধবিরতি শুরু হবে,
চলবে সোমবার পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট পোস্টে লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের 9, 10 ও 11 মে যুদ্ধবিরতি কার্যকর হবে। ট্রাম্পের এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে 3 দিনের যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 9 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপন করে রাশিয়া, যা ভিক্টরি ডে নামে পরিচিত। এ দিবসকে সামনে রেখে ইউক্রেনে 2 দিনের একতরফা যুদ্ধবিরতি আগেই ঘোষণা করেছিল মস্কো। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় তারাও যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করে। 3 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে গতকাল ট্রাম্প বলেন, এই অনুরোধ সরাসরি আমার পক্ষ থেকে করা হয়েছে। এতে রাজি হওয়ায় রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প বলেন, আশা করি এর মধ্য দিয়ে একটি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী ও কঠিন লড়াইয়ের অবসানের সূচনা হবে। জেলেনস্কি জানান, 4 বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ অবসানে মার্কিন শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে 3 দিনের একটি যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে। পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক একটি টেলিফোন আলোচনার পরিপ্রেক্ষিতে এ সমঝোতা হয়েছে। মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সময় এ বিষয়ে সম্মতি তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গে যোগাযোগ করেন। এই রুশ কর্মকর্তা আরও জানান, ওই টেলিফোন আলোচনায় 2 প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের দেশ দুটি মিত্র ছিল বলে জোর দেন এবং বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতি কার্যকর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। আরও জানিয়ে দেব, আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি 1 পৃষ্ঠার 14 দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে 1 মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে 2 পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।